আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। বরাবরের মতো প্রতি রবিবার সকাল 9:30টায় আমি সিভিল ডিপার্টমেন্টের ডিজাইন অফ স্ট্রাকচার 1 ষষ্ঠ পর্বের এই সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে থাকি। তোমরা সবাই আমার পরিচয় জানো, তারপরও যারা জানো না বা নতুন এসেছো তাদের জন্য আমার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। তোমাদের সাথে আমার ডিজাইন অফ স্ট্রাকচার ক্লাস টি বিম ক্লাসটা চলছিল। ডিজাইন অফ টি বিম, তার স্টেপগুলো আলোচনা করেছিলাম। গত লাইভ ক্লাস 8-এ আমরা টি বিম শুরু করেছি এবং আজকে লাইভ ক্লাস 9। এখানে আমরা বাকি স্টেপগুলো আমরা শুরু করেছিলাম হলো শেষ করেছিলাম হলো স্টেপ 3 পর্যন্ত। টিবিএমের কনসেপ্ট থেকে শুরু করে টিবিএমের ডিজাইনের স্টেপ 3 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে ডিজাইনের টিবিএম ডিজাইনটা শেষ করে আলোচনাটা অর্থাৎ সমস্ত স্টেপগুলো আলোচনা আজকে শেষ করব এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ লাইভ ক্লাস 10-এ একটা টিবিএম আমরা ডিজাইন করব। তো টিবিএমটা তোমাদের ওই ক্লাসে আমি বলেছি তোমাদের টিবিএমটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে এখন আসলে রেক্ট্যাঙ্গুলার বিম বা কনভেনশনাল যে বিমগুলো সেই বিমগুলো বেশি ডিজাইন করা হয় না। টিবিএম এবং ডাবল রিইনফোর্স বিম বেশি ডিজাইন হয়। আমরা টেকনোলজির দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছি এবং আমাদের সিলেবাসেও কিছু আপগ্রেডেশন দরকার, কারণ এখন স্ল্যাবের ক্ষেত্রেও 1 ওয়ে 2 ওয়ে খুব কম হয়, ফ্ল্যাট স্ল্যাবের দিকে চলে গেছে। এগুলা তোমাদের কারিকুলামে শীঘ্রই চলে আসবে আশা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে প্রথম ক্লাসটাও আশা করি দেখেছো, যারা রেগুলার দেখো। আর যারা দেখো না তাদের তো বলতে পারছি না কিছু, সবারই দেখা দরকার। তো এটা টিবিএমটা একটু রিফর্ম হবে এবং এখানে একটু কনসেপশনের ব্যাপার আছে এবং যখন ঢালাই হয় তখন বিম এবং স্ল্যাব দুইটা একত্রে রড বাঁধা থেকে শুরু করে সব কিছু করে ঢালাই হয়। এই জন্য তোমরা আশেপাশের সাইটে গিয়েও দেখার চেষ্টা করবা যে টিবিমগুলা কেমনে ঢালাই হয়। ক্লাস শুরু করার আগে আরও কিছু কথা আমি তোমাদের প্রসঙ্গক্রমে প্রথমেই বলে রাখি। সেটা হলো যদিও আমরা আশানুরূপ ছাত্রছাত্রী এখানে দেখছি না বা আশানুরূপ কমেন্টস পাচ্ছি না, তারপরও গত ক্লাসটার পরে তোমরা যে অনেকেই মেইল করেছো, বিশেষ করে বাড়ির কাজগুলো করে অনেকে পাঠিয়ে দিয়েছো। আমি কিছুটা শারীরিক অসুস্থতার কারণে এবং পারিবারিক কিছু জরুরি কাজ করতে গিয়ে তোমাদের মেসেজে সব মেইলের উত্তর দিতে পারিনি, তবে আমি দেখেছি। আশা করি শীঘ্রই তোমরা উত্তর পেয়ে যাবে। কেউ পেয়ে গেছো আর বাকিরাও পেয়ে যাবে। সবাই বাড়ির কাজ করতেছো এরকম বা অনেকে করছো, এটা একটা আনন্দ আনন্দ আমারও যেমন লেগেছে এবং এটা একটা সুখবর যে তোমাদের মনোভাব পরিবর্তন হচ্ছে, তোমরা লেখাপড়ার দিকে মনোযোগী হচ্ছ, তোমাদের মাইন্ড সেট হচ্ছে যে তোমরা যে কথাগুলো আমি আমার ক্লাসে আমার নর্মাল ক্লাসগুলোয় বলি আর এখানে লাইভ ক্লাসে তোমার বা সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা আছো, তোমরাও খেয়াল করে শুনবা, কারণ তোমরাই এই জাতির ভবিষ্যৎ, তোমরাই এই দেশটাকে উপরে নিয়ে যাবে। সেজন্য তোমাদের দুইটা বড় অস্ত্র, একটা হলো নলেজ আর একটা হলো স্কিল। এই দুইটা যার আছে সে অনেক দূর পর্যন্ত যাবে। আর এই দুটো আসে তখনই যখন তার অ্যাটিটিউড বা মনোভাব
তার দৃঢ় প্রতিজ্ঞা যখন থাকে, আমরা সংক্ষেপে এটাকে অ্যাটিটিউড বলি। অ্যাটিটিউডটা ঠিক হয়ে গেলে বাকি স্কিল, নলেজ এবং স্কিল চলে আসে। তো আর কেউ কেউ বইয়ের লিস্ট চেয়েছো, আমি খুশি এই জন্য। আমার যদি এতে রাত 12টা-1টা পর্যন্ত কষ্ট করতে হয়, তাও আমি রাজি আছি, যে তোমরা শিখতে চাও, তোমরা আমাদের ভবিষ্যৎ। আর ছাত্রছাত্রী মানে সন্তান তুল্য। মা বাবা এবং শিক্ষক চায় যে তার সন্তান তাকে ছাড়িয়ে চলে যাক, অনেক বড় হোক। অন্যরা কিন্তু চায় না, তোমার বন্ধুও চায় না, যা তোমার মা বাবা এবং তোমার সত্যিকারের যারা শিক্ষক, তারা চায় যে তুমি সবসময় তাদেরকে ছাড়িয়ে যাও, অনেক বড় হোক। তো বইয়ের লিস্ট চেয়েছো, এটা আমি বইয়ের লিস্ট আমি একটা ক্লাসের মধ্যে কোথায় কারিগরি শিক্ষা বোর্ডে ঢুকে সিভিল ডিপার্টমেন্টের সিলেবাসগুলো কোথায় আছে সেই লিঙ্ক কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তোমরা একটু পিছনে গিয়ে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে নিজের কাছে রাখো আর বারবার দেখো, ওখানে বইয়ের নাম আছে। তারপরও আমি সময় করতে পারলে তোমাদের মেইল করে, যারা বই চাই, আবার চাইছো, হয়তো তুমি ক্লাসটা দেখো নাই, তো পিছনের ক্লাসগুলো দেখে নিলে ভালো হয়। আর আমিও চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। কেউ কেউ পিডিএফ এর লিঙ্ক চেয়েছো, পিডিএফ এর লিঙ্ক আমি, আমার কাছে পিডিএফটা আছে, লিঙ্কটা আমি পেলেই তোমাদেরকে, যারা লিঙ্ক চেয়েছো তাদেরকে লিঙ্ক দিয়ে দেব। আশা করি এই সপ্তাহে, মানে আগামী সপ্তাহের মধ্যে তোমরা পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে। সম্ভব হলে পিডিএফ কপিটাই লিঙ্ক করে মেইল করে দেব তোমাদের। তো আশা করি তোমরা টিবিমটা যা আমরা আলোচনা করেছিলাম ফেসবুক লাইভ ক্লাস 8-এ সেটা ধরতে পেরেছো। এখন আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী স্টেপগুলোয় চলে যাই। তো শুরুতে একটুখানে ইম্পর্টেন্ট জিনিসটা, একটু পেজটা যেটা গত ক্লাসে আলোচনা হয়েছে সেটা এখানেও আমি রেখেছি, কারণ এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো উইডথ অফ ফ্ল্যাঞ্জ বি বের করার জন্য আমরা 3 ধরনের টিবিম পেয়েছিলাম। একটা হলো ইন্টেরিয়র টিবিম, এখানে যেটা দেখতেছো, যার দুই পাশেই টিবিম আছে, দিস টিবিম, এই টিবিমটা হলো ইন্টেরিয়র টিবিম। আরেকটাকে আমরা বলেছিলাম এক্সটেরিয়র টিবিম, যার এক পাশে টিবিম আছে আর এক পাশে আর নাই, অর্থাৎ এন্ড হয়ে গেছে, তার এক্সটেনশন এক পাশেই হয়, এগুলাকে বলে এক্সটেরিয়র টিবিম। আর যে টিবিমের দুই পাশেই কোনো বিম নাই, সেটাকে বলে আইসোলেটেড টিবিম। তাহলে ইন্টেরিয়র টিবিমের ক্ষেত্রে ফ্ল্যাঞ্জের প্রস্থ বি বের করার এই 3টে সূত্র ছিল, এর মধ্যে মিনিমামটা নিতে হবে। এক্সটেরিয়রের ক্ষেত্রে এই 3টা, তার মিনিমামটা নিতে হবে। এবং আইসোলেটেডের ক্ষেত্রে এই 2টা শর্ত মেনে চলতে হবে। এটা গত ক্লাসে আলোচনা হয়ে গেছে, আমি একটু মনে করে দিলাম। আজকে নতুন করে যেটা আলোচনা হবে সেটা হলো ইফেক্টিভ ডেপথ থেকে। এবং একটু ভালো মতো খেয়াল করো, এতদিন আমরা যেভাবে ইফেক্টিভ ডেপথ বের করেছি সেই পদ্ধতিতে আমরা যাচ্ছি না, এটা এই সূত্রের মাধ্যমে বের হবে। বি প্রাইম ডি ইজ ইকুয়াল টু ভি বাই ভি। ভি তোমরা চেনো, এই বড় হাতের ভি হলো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, আর ছোট হাতের ভিটা হলো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অফ বিম বা অফ কনক্রিট। বিমের সর্বোচ্চ যেটা সেটা, কনক্রিটের সর্বোচ্চ যেটা সেটাকে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অফ ভি বলি। বিমের না, কনক্রিটের সর্বোচ্চ শেয়ার স্ট্রেস। এখন এই সূত্রটা কোত্থেকে আসলো? এই সূত্রটা আসলে আমরা স্টেপ 6-এ যে সূত্র করি সেই সূত্রটাই দেখো, খেয়াল করো। ভি ইজ ইকুয়াল টু ভি বাই বিডি আমরা করেছিলাম, এখানে ভি সিআর লিখছিলাম। সিআর মানে ভি ক্রিটিক্যাল, এটা আমাদের এসিআই কোড যেভাবে বলেছে, আসলে মূল সূত্রটা এরকম। এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এই সূত্রটা দাঁড়াবে। বি ড্যাশ মানে বি প্রাইম ডি
বাই ভি, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। কেন এটা স্মরণ করো, বিগত ক্লাসে আমি আলোচনার মধ্যে বলেছিলাম যে ফ্লাঞ্জ মূলত কম্প্রেসিভ স্ট্রেসটা নেবে। ফ্ল্যাঞ্জ, এই ফ্ল্যাঞ্জটা কম্প্রেসিভ স্ট্রেস নেবে, আর ওয়েভ যেটা ফ্ল্যাঞ্জের নিচে এই অংশটা নেবে হলো কি বলেছিলাম মনে আছে সবার, শেয়ার স্ট্রেস নেবে। তাহলে এটা কিন্তু শেয়ারের ফর্মুলাটা, শেয়ার স্ট্রেসকে সামনে নিয়ে। তাহলে শেয়ার স্ট্রেসের কারণে যখন আমরা ডি বের করব তখন বিমটা শেয়ারে সেফ থাকবে। এই জন্য শেয়ারের ফর্মুলা দিয়ে ডিটা বের করা হয়, কারণ শেয়ার স্ট্রেসের মধ্যে দেখো এই ডিটা কিন্তু আছে। যেহেতু আমরা এই ভি জানি, বি প্রাইম জানি, শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম কনক্রিটের কত তা জানি, সুতরাং ডিটা বের হয়ে যাবে। তাহলে এই সূত্রটা খেয়াল রাখতে হবে। এটা ম্যাক্সিমাম, এটা আগেও ছিল, আগে ভিডিওগুলো তোমরা নিচে আলোচনা দু একবার করেছি এবং প্রত্যেকটা ভিডিওতেই লেখা ছিল ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অফ কনক্রিট 1.33 বা 1.325 রুট ওভার এ প্রাইম সি। আর বি প্রাইম তো আমরা স্টেপ 1-এ ধরে নিয়েছি, আর স্টেপ 2-তে ভি, এই ভিটা স্টেপ 2-তে বের হয়ে গেছে, সুতরাং এখন ডি বের হয়ে যাবে। ডি যদি বের হয়ে যায় ক্যালকুলেশন করে, তাহলে আমরা বিমের সাইজ অফ বিম এটাও পেয়ে যাব। তো বিমের সাইজ যদি আমরা পেয়ে যাই, তখন এখানে একটা টি বিমের ক্ষেত্রে একটা চেক করে নিতে হয়, চেকটা করে নিতে হয়, চেক অফ ওয়েট অফ ওয়েবের ওজনটা চেক করে নিতে হয়। কেন? কারণ এটা একটা অনেক ভারী ওয়েবটাই তো আসলে যেটা বিম চোখে পড়ে, ফ্ল্যাঞ্জটা তো স্ল্যাবের মধ্যে, স্ল্যাবটাই ফ্ল্যাঞ্জ, সুতরাং বিমটা ভারী, যেহেতু আমরা 10-15% রেঞ্জ দেওয়া আছে, সেজন্য এটা 10%, 12%, 13%, 15% যাই ধরা হোক কিনা, এটা চেক করে নেয়। 15% ধরলে ফেল করবে না, তারপরও চেক করে দেখতে হবে যে ওয়েটটা ঠিক আছে কিনা। চেক করার জন্য যে ইকুয়েশন, সেটা হলো এই ইকুয়েশন, নর্মাল ইকুয়েশন, দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। দৈর্ঘ্য মানে এল স্প্যান, প্রস্থ মানে বি প্রাইম, এইটা বি প্রাইম, আর গভীরতা হলো গভীরতা, ওয়েবের গভীরতা টোটাল ডেপথ মাইনাস টি। খেয়াল করো, টোটাল ডেপথ এইটুক, ঠিক আছে, টোটাল ডেপথ এইটুক, তার থেকে টি বিয়োগ দিলেই কিন্তু ওয়েবটা বের হয়ে আসে, এই অংশটা বের হয়ে আসে, যে শ্যাডেড এরিয়াটা দেখতেছো এই অংশটা বের হয়ে আসে। টোটাল ডেপথ থেকে টি বিয়োগ দিলেই এই ওয়েবটা কিন্তু বের হয়ে আসছে। তাহলে ওয়েবের ওজন বের করতে হলে এল বি প্রাইম ইন্টু এই ওয়েবের যে ডেপথ, মানে টোটাল ডেপথ থেকে টি বিয়োগ দিলে চলে আসলো। এ হলো আয়তন, একে একক ওজন আমরা জানি, কনক্রিটের ইউনিট ওয়েট বা একক ওজন হলো 2400 কেজি পার মিটার কিউব, তাহলে বের হয়ে যাবে। তখন দেখতে হবে আমরা স্টেপ 1-এ যেটা ধরে নিয়েছিলাম, অ্যাসিউমড ওয়েট অফ ওয়েভ ইন স্টেপ 1 যেটা ধরে নিয়েছিলাম, তার চেয়ে কম হয় কিনা। কম যদি হয় তাহলে সেফ, এটা কম হতে হবে। দিস ইজ লেস দ্যান অ্যাসিউমড ওয়েট অফ ওয়েভ ইন স্টেপ 1। স্টেপ 1-এ আমরা ওই লোডটা ধরে ক্যালকুলেশন করছি, যার কারণে ডিটি সব জায়গায় কিন্তু এই চেঞ্জগুলো আসবে, সেজন্য এখানে এটা কম হলে ঠিক আছে, আর যদি বেশি হয়ে যায় তাহলে আবার রিভাইজ করতে হবে। বেশি হবে না, সব কিছু ঠিক থাকলে বেশি হবে না, তবে 10% ধরলে, হেভি স্ট্রাকচার করতেছো 10% ধরছো, এরকম সমস্যা হতে পারে, তখন তোমার আবার নতুন করে স্টেপ 1 থেকে বেশি ধরে, মানে 12-13-15, ওটা অভিজ্ঞতার আলোকে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই যে একটা হলো যে এই সূত্র, দ্বিতীয় হলো ওয়েবের ওয়েটটা বের করা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা যখন ডি পেয়ে যাই,
তারপরে তার থেকে টোটাল ডেপথটা বের করে ফেলি, তারপর থেকে টোটাল কভারিংটা বিয়োগ করলে আবার ডি বের করতে হয়। তোমরা দেখেছো ডিটাকে বারবার বের করতে হয়, কিন্তু টিবিমের ক্ষেত্রে ডি বারবার বের করার প্রয়োজন হয় না। আবার হতেও পারে। আহ, এখানে একটু লেখায় ভুল আছে, এই কথাটা হবে না, এটা কাটা, এইটুক বাদ যাবে। টোটাল কভারিং হলো ক্লিয়ার কভারিং মানে 5, ক্লিয়ার কভারিং যোগ হাফ ডায়ার যোগ একটা ডায়ার অর্ধেক। কিভাবে হলো দেখো, এইটা আমাদের টোটাল কভারিং। তাহলে টোটাল কভারিং আমরা জানি, টোটাল কভারিং হলো বিমের উপর থেকে টপ মোস্ট ফাইবার অফ দ্য বিম থেকে রডের সেন্টার পর্যন্ত। এখন দেখো রড কিন্তু 2 লেয়ারে দেওয়া থাকবে, মিনিমাম 2 লেয়ার দিতেই হবে রড টি বিমে। তাহলে এই 2 লেয়ারে দিলে আমাদের যে সেপারেটরের সেন্টার পর্যন্ত ডি হবে, সেপারেটরের সেন্টার পর্যন্ত মানে পুরা যে রড যে অংশে আছে তার সেন্টার। তাহলে ডি হলো টোটাল কভারিংটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই ক্লিয়ার কভারিং হলো 5, একটা রডের ডায়া ফুল মানে এইটাকে আমরা 5 বলতেছি, দিস ইজ ক্লিয়ার কভারিং। এইটা হলো ক্লিয়ার কভারিং। তারপর একটা ফুল রড, তারপর এই রডের অর্ধেক। তাহলে ক্লিয়ার, এটা যদি 5 ধরি আমরা, আর ফুল রডটাকে যদি আমরা 25 mm ডায়া বার ধরি স্ট্যান্ডার্ড হিসাবে, তাহলে 2.5 সেন্টিমিটার। আর এই রডটা যেগুলো স্ট্রিপ সেগুলো দিলেও হয়ে যায়। সেপারেট করবে, সেপারেট করার জন্য ছোট ছোট টুকরা, সুতরাং সবগুলোকে যোগ দিলে সর্বোচ্চ দেখা যায় 8 নিলে 8 আসে। এখানে 5, এখানে 2.5, এখানে আধা, তাহলে 8 আসে। তাহলে এই টোটাল কভারিংটা, এই দিস টোটাল কভারিং, এখানে ভুলে এই কথাটা ক্লিয়ার কভারিংটা যে পাস, এই ব্র্যাকেটটা দেওয়া হয়নি ভুলে, এটা কেটে দিলাম আমি। তাহলে এই যে টোটাল কভারিং, এই টোটাল কভারিংটা তুমি 7.5 নিতে পারো। কারণ কেউ কেউ আমাকে পিছনের দিকে কমেন্টস বক্সে কমেন্টস করেছিল যে টোটাল কভারিং 5 নিলে হবে কিনা। তখন আমি বলেছিলাম যে তুমি যেহেতু ছাত্র, তোমার জন্য এটা ঠিক না। তুমি যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন পরিবেশ পরিস্থিতি, এলাকা, দেশ এর উপরে ডিপেন্ড করে আমরা চলতেছি এসিআই মেথডে। এসিআই তো আমেরিকার জন্য, বাংলাদেশের জন্য ক্লিয়ার কভারিং 5 লাগে না, ক্লিয়ার কভারিং আরো কম দিলে হয়, ওটা আমেরিকার জন্য। অস্ট্রেলিয়া আবার আরেক রকম। ইন্ডিয়াতে এলাকা ভিত্তিক কিছু চেঞ্জ আসবে, যেসব দেখে বৃষ্টিপাত বেশি হয়, সবসময় ড্যাম থাকে, সেসব জায়গায় এরিয়া মানে ক্লিয়ার কভারিংটা বাড়াই দিতে হয়। যেমন সিঙ্গাপুরে সবসময় বৃষ্টি বেশি থাকে। তো কিন্তু তোমরা থিওরিটা মাথায় রাখবা, তারপরে তুমি যখন অভিজ্ঞ হয়ে যাবে তখন তুমি একটু এদিক ওদিক করতে পারবা, যে কথাটা আমি এখানে লিখেছি। এই যে টোটাল কভারিং, তুমি ইউ ক্যান টেক টোটাল কভারিং 7.5 সেন্টিমিটার। আমার মনে হয় তোমরা বুঝে ফেলেছো। আমি নেক্সট ইয়াতে চলে যাই। তাহলে এই স্টেপটাই বেশি ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলা অত সমস্যা হবে না আশা করি। এরিয়া অফ স্টিল বের করার সূত্রটা আগের মতোই আছে, এস ইকুয়াল টু এম বাই এফ এস জেডি। জেডি মানে আসলে আমরা জেডি বলতে লিভার আর্ম বুঝি। তা এখানে লিভার আর্ম কোনটা হবে? লিভার আর্ম ডি মাইনাস টি বাই 2। লিভার আর্ম হবে এই ডি থেকে, মানে সি এই বরাবর কাজ করবে আর টি এই বরাবর কাজ করবে। তাহলে লিভার আর্মটা খেয়াল করো, লিভার আর্মটা এরকম হবে, এইরকম। তার মানে সি কাজ করবে স্ল্যাবের মিডল থেকে, আর ডি কাজ করবে রডের মিডল থেকে। তাহলে লিভার আর্মটা কত বের হবে? ডি মাইনাস টি বাই 2। ডি থেকে টি এর অর্ধেক বিয়োগ দিলেই লিভার আর্মটা বের হয়ে যাবে।
জাস্ট এই জায়গাটাই বেশি বোঝা। তাহলে এস ইকুয়াল টু এম বাই এফ এস ডি মাইনাস টি বাই টু, মাইনাসটা হয়তো টি এর ইয়ের সাথে মিলে গেছে, ডি মাইনাস টি বাই টু, এখানে ডি মাইনাস টি বাই টু, এই জায়গায় এখানে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, এটা ওটার সাথে মিলে গেছে হয়তো, এখানে একটা মাইনাস, ডি মাইনাস টি বাই টু লিভার আপ। এরপরে যেটা করতে হয় যে কয়টা রড লাগবে সেটা তোমরা বের করে ফেলবা। এই এইগুলা হলো রড, আর উপরের গুলা হ্যাঙ্গার বার, এগুলো হলো মেইন বার নিচে। এখানে যেহেতু ডিজাইন করি না আমি, নিচে তিনটা উপরে দুইটা দিছি, এটা বেশি কম উইথের উপরে, উইথ যেহেতু কম থাকবে উপরে বেশি লাগতে পারে, বা ডায়া কমাই দিয়ে নিচে আরো এরকম করা যেতে পারে। তো নাম্বার অফ বার বাই করতে হবে। এরপর আর একটা কাজ করতে হবে, সেটা হলো এফসিটা চেক করতে হবে। এফসির মানটা এই স্টেপে চেক করে আসতে হবে। এফসির মান চেক করার জন্য সূত্র এটা, এফসি ইজ ইকুয়াল টু 2m bt ইন্টু লিভার আর্ম। লিভার আর্মটা এই জায়গায় মাইনাসটা মিলে গেছে, ডি মাইনাস টি বাই টু, ডি মাইনাস টি বাই টু, এই সূত্রের দ্বারা এফসি মান বের করে দেখতে হবে স্টেপ ওয়ানে আমরা যে এফসি ধরে নিছি সেই এফসি যে এই মানটা বেশি বা কম হয় কিনা। এটা কম হতে হবে সবসময়, এটা সবসময় লেস দ্যান গিভেন এফ প্রাইম সি, সবসময় এফ প্রাইম সি যা দেওয়া থাকবে তার চেয়ে কম হতে হবে। কারণ আমরা ডিজাইন করে আসতেছি যেটা দেওয়া আছে সেটা ধরে, আর এখানে এসে দেখা গেল বেশি, তাহলে তো সেম হবে না, এই জন্য লেস দ্যান হতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এটা বের করতে পারবা। তাহলে এখানে এই সূত্রটা ইম্পর্টেন্ট, যে এখানে এফ এস ডি এবং লিভার আর্ম ডি মাইনাস টি বাই টু, এটা হবে। বাদ বাকি স্টেপগুলা খুব আগের মতোই, এটা কোনো পরিবর্তন তেমন নাই। স্টেপ শেয়ার স্ট্রেসে দেখো, শেয়ার স্ট্রেস চেকের ক্ষেত্রে ওই সূত্রটাই যেটা আগে যে ব্যবহার করছি, ভি বাই ভিসিআর বাই বিডি, সব আগের মতো। দেখো একটা জায়গায় একটু চেঞ্জ আছে, খেয়াল করো কোন জায়গায় চেঞ্জ আছে তোমরা ধরতে পারো। এই কথাগুলো কিন্তু আগেই অন্যান্য প্রতি এতেই লেখা থাকবে। এখানে এই ম্যাক্সিমামটা যে লেখা আছে, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অফ বিম, যেটা আমরা টিবিমের স্টেপ 4-এ আলোচনা করলাম, মানে ব্যবহার করছি। এই সূত্র ধরে কিন্তু আলোচনা, ওখানে এই সিআরটা ছিল না, এই সূত্র থেকে কিন্তু স্টেপ 4 আলোচনা করে আসছে। এখানে কোনোই পরিবর্তন নাই, সব হুবহু আগের মতো, মানে রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইনে যা ছিল তাই। একটা এই জিনিসটা একটু মাথায় রাখার জিনিস, পরিবর্তন হয়নি, বি প্রাইম আনতে হচ্ছে, কারণ বিমটা তো টিবিমের ওয়েবের প্রস্থ বি প্রাইম, এইটা খেয়াল রাখবা, বি না, বি হলো ফ্ল্যাঞ্জের প্রস্থ, সেজন্য এটাকে আমি আন্ডারলাইন করে রাখলাম। আসলে অন্য কোনো পরিবর্তনে আসি নাই, শুধু ওখানে আন্ডারলাইন করার উদ্দেশ্য হলো এটা বি প্রাইম, এটা মাথায় রাখবে। স্টেপ 7-এ এরিয়া স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপ, এখানেও কোনো পরিবর্তন নাই, খেয়াল করো যা আগে করেছো ঠিক তাই আছে, একই এ বের করার যে সূত্র রেক্ট্যাঙ্গুলার বিমে, এখানে টি বিমের ক্ষেত্রেও তাই হবে, এবং টোটাল স্পেসও এ প্লাস টু এস ডি হবে। স্টেপ 8-এ গেলেও স্পেসিং বের করার সূত্র দেখো সেম, রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইনের যে সূত্র সেইটাই। খালি খেয়াল রাখার একটু জিনিস আছে, এই জায়গাটা খেয়াল করো, এখানে এভিএফবি ভি ড্যাশ বি ছিল, বি না হয়ে বি প্রাইম, তার মানে সব জায়গায় ওয়েবের প্রস্থটাই, ওয়েবটাই তো মূলত বিম শেপ, বাকিটা তো ফ্ল্যাঞ্জ স্ল্যাব, হ্যাঁ বি প্রাইম আসবে, এটাই খেয়াল করার, আর কিচ্ছু নেই। স্টেপ 9-ও তাই,
এখানে ওই যে লিভার আর্ম হবে d-t/2, d-t/2 এটা লিভার আর্ম, এটা অ্যাক্সিয়াল বন্ড স্টিলের সূত্র। ওই আগে ছিল v/σ0 জেডি, জেডির জায়গায় d-t/2, আর কোনো পরিবর্তন নাই, সব হুবহু রেক্ট্যাঙ্গুলার বিম। এইটা শুধুমাত্র এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে লিভার আর্মটা d-t/2 কেমনে হয়েছে তা তো তোমাদের দেখানো হলো। গত ক্লাসে আমি বাড়ির কাজ দেই নাই, কিন্তু এই ক্লাসে কিন্তু বাড়ির কাজ। আগামী ক্লাসে যেহেতু ডিজাইন হবে, তাহলে স্টেপ 1 থেকে স্টেপ 9 পর্যন্ত ভালো মতো বুঝে নিবা, খুব ভালো মতো বুঝে নিবা, যাতে ডিজাইন করার সময় আগামীকালকে দ্রুত বুঝে ফেলে। খুব ভালো মতো স্টেপ 9 পর্যন্ত, 1 থেকে 9। আর স্টেপ 10 তো তোমরা জানো, ডিটেল ড্রয়িং, যেটা পরীক্ষায় কখনো আসে না, কিন্তু এটাই খুব ইম্পর্টেন্ট। এখানে একটা লং সেকশন, একটা ক্রস সেকশন দেখাতে হবে, এবং স্প্যান, সাইজ সব কিছু দেখাতে হবে। কয়টা মেইন বার দিছো, কয়টা হ্যাঙ্গার দিছো, স্পেসিং কত, সব আগের যেগুলোর মতোই এগুলো দেখাই আসতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার মনে হয় যে তোমরা বুঝে ফেলেছো টিবিএম, এবং ডিজাইন করতে তোমরা এখন পারবা। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, কন্ট্যাক্ট করতেও পারো, যেমন অনেকেই মেইল করেছো, এখনো মেইল করতে পারো। আসলে তেমন বড় কিছু না, তো সুতরাং এখানে কমেন্ট বক্সে কমেন্টস করলেই ভালো। আর বেশি জটিল কোনো জিনিস থাকলে সেইটা মেইল করতে পারো, বা তোমার টিচারের সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা বারবার দেখার কথা আমরা বলি, যাতে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার কনসেপশন। আর প্রতিবারের মতো আমি এখানে তোমাদের জন্য একটা কোট রেখে দিয়েছি, যে এডুকেশন প্লাস ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন। আসলে শিক্ষার মূল উদ্দেশ্য হলো নিজে শিক্ষিত হয় এবং তার চরিত্র গঠন করা। তোমরা এই দুইটা জিনিসই মাথায় রাখবা। তোমরা একজন সুনাগরিক এবং একজন দক্ষ প্রকৌশলী হওয়ার জন্য পরিশ্রম তোমাদের করতে হবে। একজন সুনাগরিক এবং দক্ষ প্রকৌশলী। কারণ শুধু দক্ষ প্রকৌশলী হলে আমাদের চলবে না। বাংলাদেশ আগে এগুতে যে পারছে না, তার বড় একটা কারণ কিন্তু দুর্নীতি। তোমরাও সরকারি চাকরিতে যাবা, সেখানে যে তোমরা ঘুষ খাও, যদি তোমরা জনগণের সম্পত্তি নষ্ট করো, নিজে খরচ করো, যদি অন্যের পাওনা নষ্ট করো, যদি সততা তোমাদের মধ্যে না থাকে, যদি ন্যায়পরায়ণতা না থাকে, যদি তোমরা সত্যিকারের মানুষের যে গুণাবলী সেগুলো না থাকে, তাহলে বড় একজন ইঞ্জিনিয়ার হয়েও তুমি সাকসেসফুল হতে পারবে না। সেজন্য একজন সাকসেসফুল মানুষ তখনই হবে যখন তার ক্যারেক্টার সুন্দর হবে। ক্যারেক্টার মানে মানবিক যে গুণাগুলিগুলো, সততা, ন্যায়পরায়ণতা, সত্য উপরে চলা, মানুষের কল্যাণ করা, মানুষ কেন, সমস্ত সৃষ্টির কল্যাণ করা, এবং সমস্ত ভালো কাজগুলো করা, সমস্ত খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকা, এর নাম ক্যারেক্টার। সুতরাং একজন ভালো প্রকৌশলীর সাথে সাথে একজন ভালো চরিত্রবান হওয়া, এটাও তোমাদের উদ্দেশ্য। তা আমার আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত দিকে যাচ্ছি। এখানে একটা মানে আগামী ক্লাসে আমরা টিবিএম ডিজাইন করব, একটা ছবি তোমাদের সামনে ভেসে আছে। দেখো, একটা সমুদ্রের মধ্যে একটা নৌকা বা একটা তরী, একটা নৌকাই বলো বা তরী বলো, যাই বলো, চলছে। বড় বললে জাহাজ বলতে পারি। অনেকগুলা পাল এখানে। এই ছবিটা এমনি তোমাদেরকে দেওয়া হয় নাই। তোমরা সবাই জানো যে পাল দিলে বাতাসের কারণে নৌকাটা দ্রুত চলে। তো এখানে অনেক পাল দেখানোর উদ্দেশ্য হলো, যত তোমার নলেজ বাড়বে, যত তুমি জ্ঞানী হবা, তত তোমার পালগুলা বাড়লো, বিভিন্ন পাল বাড়লো। তার মানে তোমার নৌকার গতিবেগ
অনেক বেড়ে যাবে এবং তুমি খুব দ্রুত তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমার যে গোল, তোমার যে টার্গেট, সেখানে তুমি পৌঁছাতে পারবে। এই জন্য যত তুমি নলেজ বা জ্ঞান অর্জন করবে এবং স্কিলড হবা, জ্ঞান স্কিল করে ফেলবে, তো ইনফরমেশন কখন স্কিল করে, তত তোমার নৌকায় পাল জয়েন্ট হতে থাকবে। আর পাল যখন বেশি হয়ে যাবে, তখন তুমি একজন সাকসেসফুল মানুষ, একজন সফল মানুষ হতে পারবে। পৃথিবী তোমাকে মনে রাখবে, জাতি তোমাকে মনে রাখবে, জাতি তোমার দ্বারা উপকৃত হবে। তুমি তো উপকৃত হবাই, এর সাথে সাথে মানুষ, পরিবার, জাতি সবাই তোমার দ্বারা উপকৃত হবে। তো আগামী ক্লাসে জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।